শহীদের সংখ্যা, মানে শহীদ যাদেরকে বলা হচ্ছে যারা আর কি আসলে এখানে মারা গেছে, তো এই সংখ্যাটা বলা হচ্ছিল জুলাইপন্থীদের পক্ষ থেকে। জুলাই ব্যবসায়ী বলতে পারেন আপনি, জুলাইপন্থী বলতে পারেন, অকেন কিছু বলতে পারেন। প্রথম আলো লিখছে আজকে, অর্থাৎ 18 জুলাই 2026, নতুন আবেদন নেই, জুলাই শহীদদের সংখ্যা 834। তাহলে হাজার হাজারটা গেল কোথায়? বা হাজার হাজার যারা বলছিল তারা কেন হাজার হাজার বলছিল? শুধু তাই না, বিএনপির কিছু নেতা এবং চিফ প্রসিকিউটর বলেছে 15-20 হাজার শহীদের সংখ্যা। এখন তার 1000 পার করতে পারে নাই। সেই 800+ আবার 300 কতজন যেন জিন্দা শহীদ ফিরে আসছে, 400-র মতো। হ্যাঁ, কাউকে সৌদি আরব পাওয়া যাচ্ছে, সৌদি আরব কাজ করছেন, কেউ বিয়ে করছেন, কেউ বিয়ে করছে, হাঙ্গা করছে, কারণ মা বাবা হাঙ্গা করতেছে তাদের টাকা নিয়ে। এটাও আমরা দেখেছি যে এক তথাকথিত জুলাই শহীদের বাপে তার টাকা নিয়ে, পয়সা নিয়ে হাঙ্গা করতে গেছে, তার মায়ে আবার বাধা দিয়েছে। আরেক জুলাই শহীদকে দেখলাম যে সে টিভিতে, বাংলা ভিশন নাকি কোন টিভিতে পডকাস্টে সে লাইভে আসতেছে। এরকম অনেক জুলাই শহীদ আমরা বাংলাদেশেও ঘোরাফেরা করতে দেখি। আরো মজার বিষয় যে এখানে যারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, বিশেষ করে যাত্রাবাড়িতে নারী ধর্ষণের কারণে এই জুলাই সন্ত্রাসীরা আরেক জুলাই সন্ত্রাসীকে পিটিয়ে মেরে ফেলেছে, তাকেও শহীদের ভাতা দেওয়া হচ্ছে, এটাও আমরা জেনেছি। এরকম উদ্ভট কিছু কাণ্ড। জিন্দা শহীদেরা ফিরে আসতেছে, মুর্দা শহীদের আবার এই শহীদের বাবা অনুদান নিয়ে দ্বিতীয় বিবাহ করতেছেন এবং মা বাধা দিচ্ছেন, এবং তার মা বলেছে অনুদান যেন বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছেন তো কি সুন্দর এরা। আবার আরেক জুলাই শহীদ আছে না, সবচেয়ে জুলাই সন্ত্রাসী শহীদ আজম আবু সাইদের বাপ বলছে সেই পুলিশের ফাঁসি না দিয়ে তাদের জন্য 2টা ফ্ল্যাট দেওয়া হয়। এটাও আপনারা দেখেছেন। মানে অদ্ভুত ব্যাপার এই দেশে যা চলতেছে, জুলাই শহীদ নিয়ে বাটপারি। আবার আজকে শুনলাম আমাদের জামালপুরে জুলাই শহীদদের যে কি ওই যে একটা খাম্বা বানায় না, সেই খাম্বাতে আবার আগুন লাগিয়ে দিয়েছে আমাদের জামালপুরে। এটাও শুনলাম এর আগে অন্যান্য জায়গায় লাগিয়েছে। এটাই স্বাভাবিক। শোনেন, প্রতারণা দিয়ে কোনো আন্দোলন হয় না। গাজী গ্রুপের গাজীর ফ্যাক্টরিতে যারা আগুন লাগায় সেগুলোও শহীদ দেখানো হয়েছে। ছাত্রলীগের 20 জন হোটেল থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে, হোটেলের ছাদ থেকে, সেগুলোকেও জুলাই শহীদ বলা হয়েছে। অদ্ভুত ব্যাপার এদের। জুলাই শহীদ কোথায় থাকে আর কোথায় যে থাকে না, সেই টিকটিকির আন্ডার মতো। তবে মজার বিষয় হইলো যে তারা এখনো 900 পার করতে পারলো না, 1000 তো দূরের কথা। আর এর মধ্যে আবার অর্ধেক জিন্দা ফিরে আসছে। এই জুলাই শহীদ নিয়ে যে ফাত্রামি করা হয়েছে, ভণ্ডামি করা হয়েছে, এটা এখন সর্বজননা বিদিত। কিন্তু এই যে চিফ প্রসিকিউটর এবং বিএনপির নেতারা যে এই যে এর মধ্যে ঠাড়া পড়ার মতো বেহায়া বেলাজের মতো, জি এই যে পডকাস্টে আসছে বেলাজের মতো, তারা বলে জুলাই শহীদ নাকি 15-20 হাজার, কেউ বলে 2000+, কিন্তু আমরা এখনো 900+ হতে দেখলাম না। জি, দুঃখজনক আসলে এই ধরনের ব্যবসায়ীরা, অর্থাৎ জুলাই ব্যবসায়ী, তারা কি আর বলবো, ঠিক আছে করে খাক, বাংলাদেশের মানুষকে প্রতারণা করছে। এখন আপনার কি মনে হয় না যে এই প্রতারণার মাধ্যমে আসলেই যারা সত্যিকার অর্থেই, ধরেন এমন যে আওয়ামী লীগ খুব ভালো শাসন করেছে তা তো নয়, দোষ ত্রুটি তো ছিলই, মানুষ তো আর এমনি এমনি মাথায় নামে নাই। 17 বছর একটা দেশ চালালে দোষ ত্রুটি তো থাকবেই, স্বাভাবিক। কিন্তু এখন এখানে বরং কি হয়েছে, এই যে 800+ তারা লিখেছে, ধরেন এখানে 200 মেরেছে আওয়ামী লীগ, সেটাও এখন বিতর্কিত হয়ে যাবে। কারণ আপনি যখন বারবার মিথ্যা কথা বলবেন তখন তো মানুষ সত্য কথাটাও মানবে না। এদের দশা তাই হবে। আপনি 200 মারলেও অপরাধ, 20টা মারলেও অপরাধ, 2টা মারলেও অপরাধ, 1টা মারলেও অপরাধী। এটা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, 17 বছরে আমরা শাসন করেছি, ভুল ত্রুটি থাকতে পারে, সেটার ভার জনগণের উপর ছেড়ে দেব। তিনি শেষে পরিষ্কার করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু এই যে বাটপারি, চিফ প্রসিকিউটর বলে 20 হাজার, বিএনপির নেতা বলে, এক নেতা বলে 5,000 শহীদ, আরেক নেতা বলে 2000, আবার জামাতের নেতা বলে জুলাই স্মৃতি আমরা জান দেব, জুলাই দেব না। তো জুলাইয়ের নামের যে ফাত্রামি, এগুলো মানুষের কাছে ধরা পড়েছে। এবং প্রকৃত পক্ষেই যারা 2-4 জন মারা গেছে, বা 10 জন মরুক, 20 জন মরুক, 200 মরুক, মৃত্যু তো মৃত্যুই, সেগুলোরও কোনো দায় আপনি কারো উপর আর চাপিয়ে দিতে পারবেন না। আর অদ্ভুত ব্যাপার যে এখানে 200-র মতো মামলার যে বাদী দেখা গেছে ভুয়া, তাদের খুঁজে পাওয়া যায় না। এমনকি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এদের উপরে, আরো টাকা নেওয়া হয়েছে। কবে চলচ্চিত্র হলো, আর সেই চলচ্চিত্র যারা পরিচালনা করে তাদের অফিসও সব ভুয়া। এগুলো টিভির চ্যানেলে নিউজ আসছে। এটা আওয়ামী লীগের আমল আসে নাই, এই বিএনপির সরকারের আমলে এই নিউজগুলো চলে এসেছে। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। এদের নিয়ে হাজার হাজার কোটি টাকার জাদুঘর বানাইলো। তাদের সেই আবু সাইদের জুলাই শহীদ আজম, বড় শহীদ তো সেই শিবিরের, সেই আত্মঘাতী ক্যাডার, তার ওইখানে নাকি আলোচনায় নাকি যে আরেক আজম খান আছে বিএনপির নেতা, নাকি কি মন্ত্রী, সে বলছে যে তার সিআরই নাকি অর্ধেক খালি হয় নাই। বরং আমি আশ্চর্য হয়ে গেছি,
অর্ধেক চেয়ার কিভাবে ভরলো তার এই আলোচনা, এটাই আমি অবাক হয়ে আছি। জি প্লিজ। জি, এতে আমরা বুঝলাম যে যারা আসলে ছাত্রদের নেতৃত্বে এই বাংলাদেশে অনেক কিছু ঘটেছে। আমি যদি 52-এর ভাষা আন্দোলনের কথা বলি, আমি 1971-এর কথা বলি, হ্যাঁ, এবং অদূর ভবিষ্যতেও ঘটবে, এবং স্বৈরাচার সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের আসলে পট পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু এখন কি ছাত্ররা ডাকলে কেউ মাঠে নামবে? আগামী 10 বছর কি ছাত্রদেরকে কেউ বিশ্বাস করবে? যেভাবে জুলাইরা পেট ফুলেছে, কারোর কেউ হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যায়, কেউ মানে জমিদারের নাতি হয়, কেউ বিয়ে করে বউ লুকায়, কেউ হাতিয়ার দ্বীপ থেকে এসে বলে যে জুলাই কি বলে জেনজিরা 72-এর সংবিধান ছায় না, আবার সে ফেরি আটকাইয়া মানে মাঝপথ থেকে ফেরি নিয়ে আসে। মানে এই যে দম্ভ এবং তাদের পাচারকৃত টাকার যে তারা যে টাকা পাচার করেছে সেটা তো প্রমাণিত। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে 48% টাকা বেড়েছে বাংলাদেশিদের কোথায়? সুইস ব্যাংকে। টাকাগুলো কারা নিয়ে গেল? 146% বেড়েছে। 146? হ্যাঁ, 146%। সুইস ব্যাংকে বাংলাদেশের অ্যাকাউন্ট 146% বেড়েছে। আচ্ছা, 146 কেন আমি একটু দেখছি। তো এটা আসলে তো খুব বিতর্কিত বিষয়। আসলে ছাত্রদের নেতৃত্বে আর কেউ মাঠে নামবে কিনা এটা নিয়ে যদি আপনি বলতেন, আমি একটু সুইস ব্যাংকের ইয়েটা দেখি। ওটা একটু খোঁজেন, সর্বশেষ সম্ভবত সেখানে 146 গুণ বেড়েছে বলে রিপোর্ট এসেছে, আমি পড়েছিলাম। যাই হোক, আপনাকে বলি, আপনি ঠিকই বলেছেন যে আগামীতে ছাত্রদের আন্দোলনে ডাক দিলে, মানে ভুইভোর ছাত্র সংগঠন যদি ডাক দেয়, সে আন্দোলনে কোনো মানুষ যুক্ত হবে না 10 বছর না। ছাত্রদের এখন বিশ্বাস করবে না। জুলাই আন্দোলন ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করেছে, কারণ ছাত্র আন্দোলনের, বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল সবচেয়ে ঐতিহাসিক। 1948 শুরু থেকে শুরু করে 1952, 71, 69, সব জায়গাতেই তাদের 90 দেখবেন সব জায়গায় ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক গুরুত্ব, সেটা এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলন তা কমিয়ে দিয়েছে, বিশেষ করে মিথ্যা বেসাতি সাজানোর জন্য। যেমন 90-এর যারা আন্দোলন করছে তারা কি ভাতা পাচ্ছে? এখন যারা জুলাই সন্ত্রাসী আন্দোলন করছে তারা ভাতা দিচ্ছে। হাস্যকর ব্যাপার। এরাই বলেছিল যে মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া এটা ঠিক না। তাদের মধ্যে কেউ বলেছিল যারা নিজেদের দেশের জন্য জীবন দিতে গেল বিদেশি শক্তির বিরুদ্ধে এবং দেশীয় তাদের তাবেদারের বিরুদ্ধে, তাদের মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে এরা কত ট্রল করলো। কিন্তু এরা এখন এই জুলাই যোদ্ধা নাম দিয়ে তথাকথিত, তারা এখন এই মুহূর্তে তারা ভাতা নিচ্ছে। অদ্ভুত ব্যাপার। এরা কোটার বিরোধিতা করে আন্দোলন করলো, কিন্তু এরা এখন সবচেয়ে বেশি কোটা নিচ্ছে। এখন কোটা 63%। তাদের বক্তব্য ছিল না কোটা, তাদের বক্তব্য মুক্তিযুদ্ধের কোটা লাগবে না, আমার কোটা, তাদের কোটা তো আর মানে আমারটা ঠিক, মানে তারা মানে জাতের আমার ভাবির পোলারা জাতের মিলে এখানে হয়তো 1 বছরে। এটা কি সর্বশেষ নিউজ? এটা কি সর্বশেষ কত তারিখ দেখেন তো একটা? এই মাসে মানে এই মাস বলতে আজকে কয় তারিখ? এটা 18 জুন। জুলাইতে কি এসেছে আমি পাই নাই, বাট আমি চেষ্টা করছি যে হ্যাঁ 41% প্রথম আলো বিবিসি বলছে। তো আমি আরো চেষ্টা করছি রিসেন্ট কোনো কিছু পাওয়া যায় কিনা। রিসেন্ট দেখেন, আপনি পান কিনা ওইখানে দেখবেন। তবে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে আমাদের দেশের এই আন্দোলন ছাত্রদের কলঙ্কিত করেছে। ঠিক আছে, আমি মনে করি কলঙ্কিত করেছে। যে কোনো সময়ের চাইতে এই বাংলাদেশের ছাত্র আন্দোলন সবসময় বীর হিসেবে তাদের ঘোষণা করেছে, কোনো বিতর্ক নেই। আপনি 90 সাল পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন নিয়ে কারো বিতর্ক নেই, আপনি দেখবেন। কিন্তু এই 2024-এর 5ই আগস্ট আন্দোলন নিয়ে বিতর্ক হয়েছে। কেন হয়েছে? কারণ তারা আসলেই প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা করে চলছে। ঠিক আছে, করে চলছে। এবং অদ্ভুত ব্যাপার যে এদের আপনি এই কথাটা যখন বলবেন তখন আপনাকে বলবে আপনি আওয়ামী লীগের দোষর। কিন্তু বাস্তবতা হচ্ছে, আজকে আমি অবাক হয়ে গেলাম, একজন মেয়ে আমাকে বলেছে, তরুণী, সে বলেছে তার আপন খালা এই পাটোয়ারির পক্ষে ইলেকশন করেছে। এই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তাদের প্রতি তার খালার সাথে তার দ্বিমত ছিল। মানে তার খালা তাদের পক্ষে, ভাগ্নি বিপক্ষে। আজকেই কথা হয়েছে আমার সাথে। সে বললো যে আঙ্কেল, আপনি ভাবতেই পারবেন না যে আমার খালা এখন বলতেছে, মানে যারা জুলাই সন্ত্রাসী আন্দোলনে সম্পৃক্ত ছিল, পাটোয়ারির ইলেকশন করেছে, তার খালা বলছে যে শেখ হাসিনার আসলেই বাংলাদেশে আসা উচিত, শেখ হাসিনা ছাড়া বিকল্প নাই। কেন এটা বলেছে? সে এতদিনে আওয়ামী লীগ কি ভালো কাজটা করেছে তার নাম নিল। আসলে ভালো কাজ যত না করেছে, এরা এত বেশি খারাপ কাজ করেছে যে জনগণ এখন শেখ হাসিনাকে চাচ্ছে। এবং যেটা আমি বারবার বলি, এর আগেও বলেছি যে আওয়ামী লীগ এই জন্য ফিরবে যে তারা খুব ভালো কাজ করেছে এই 2 বছরে, তা না, বরং এই 2 বছরে এনজিওগ্রাম সরকার, আমার ভাবির পোলারা
এবং বর্তমান বিএনপির সরকার এবং জামাত, এটা তো জামাত বিএনপি সরকার, তারা এত কিছু খারাপ কাজ করেছে যে মানুষ শেখ হাসিনার নাম নিতে বাধ্য। এটা আজকের ঘটনা, মাত্র 5 ঘন্টা, মানে আজকে বাংলাদেশ সময় তখন বিকেল 6টা বাজে বা 5:30 বাজে। এই সময় একজন তরুণীও না, সে সবে, বয়সও তার খুব বেশি না, সে আমাকে এই কথা বললো। আঙ্কেল বিশ্বাস করবেন না যে এখন তার সেই খালা বলতেছে কেন শেখ হাসিনা আরো আগে আসতেছে না, ডিসেম্বরে কোন আসবে, দেশ তো শেষ। কারণ এই দেশের মানুষ কিন্তু, কিছু মানুষ কিন্তু আসলে বিভ্রান্ত হয়েছে। আমরা বলছি না যে এই 2024-এর আন্দোলনে কিছু কিছু মানুষ গিয়েছিল বিভ্রান্ত হয়ে। তারা ভেবেছিল যে এরা, দেখেন না, এরা স্লোগান দিয়েছে কি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ, এই স্লোগান কিন্তু দিয়েছে। তো এই স্লোগান দিলে মানুষ তো বিভ্রান্ত কিছুটা হতেই পারে। তো তারা যারা গিয়েছে তারা আজকে বুঝতে পেরেছে এবং বুঝবে, দিন যত যাবে মানুষ আরো বুঝবে যে মানে আওয়ামী লীগ কতটুকু যোগ্য, বা তারা তাদের যোগ্যতা প্রশ্নাতীত নয়, কিন্তু তারাই পরীক্ষিত যে এরা খারাপ হোক ভালো হোক দেশের জন্য যা করার এরা। আপনি দেখেন 4 মাসে বিএনপির একটা লোক উন্নয়ন করবে তো দূরের কথা, আপনি বলেন ঘোষণা দিতে সাহস পেয়েছে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। কি বলতেছে? সারাদিন আওয়ামী লীগের বদনাম, সারাদিন ভারতের বদনাম, ভারতের জন্য, ভারতকে স্বাস্থ্য খাত উন্নতি করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটে নাই। কিরকম একটা মিথ্যা কথা! মানে আপনি আপনার শত্রুর সমালোচনা করতে পারেন, আপনার শত্রু প্রতিপক্ষের সমালোচনা করেন, তার নিন্দাও করেন, কিন্তু একটা ঠাড়া বড় মিথ্যা কথা বললে তো হবে না। এই দেশের স্বাস্থ্য খাত কে নষ্ট করেছে আমরা সবাই জানি, এই দেশের সিন্ডিকেট আছে আমরা সবাই জানি। তো এখন তো বিভিন্ন তো হলো, তাদেরই লোক তো এখন শ্রম কল্যাণ মন্ত্রী, তাদের বেলায় কেন দেশের সাধারণ জনগণ ফিরে আসতেছে? এই যে কালকে তো আপনি জানেন সিঙ্গাপুর থেকে 2 জন যে উগ্রবাদী জঙ্গিবাদী ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তাদের ঘেঁটি ধরে বের করে দিয়েছে। এটার জন্য কি আওয়ামী লীগ দেয়? মানে সবকিছুতেই যদি আওয়ামী লীগের ভূত দেখেন তাহলে তো সমস্যা, তাহলে অবশ্যই সেটা সমস্যা। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখলে চলবে না। তারা, বললাম তো, বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা এবং ইউনূস সরকার ঘোষণাই দিতে পারে নাই যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। বিএনপি সরকারের একটা বলা নেই, 4 মাস তো হয়ে গেল প্লাস। তারা বলুক, তারা 12 ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির পরে তারা ক্ষমতায় আসছে, তারা বলুক যে এই কাজটা আমরা করতে তো পারেই নাই। তারা এই 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বাড়াইতে পারে নাই, 4 ইঞ্চি নদীপথ বাড়াইতে পারে নাই, মানে নদীপথের উন্নয়ন করতে পারে নাই, 4 ইঞ্চি তারা কোনো ব্রিজ কালভার্ট বানায় নাই, 4 ইঞ্চিও না কোন উন্নয়নের কাজ। তারা একটা ঘোষণাও দেন, আপনি দেখেন একটা ঘোষণা আসছে চীনের থেকে। চীন বলেছে তারা 1000 শয্যা বিশিষ্ট ওই নর্থ বেঙ্গলে কোন জায়গায় যেন তারা আপনার 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেটা তো চায়নার রাষ্ট্রদূত করছে। বাংলাদেশ সরকারের তো কিছু নাই। তারা ঘোষণা দেখ যে তারা বলেছে তারা বৃক্ষরোপণ করবে, একটা ঘোষণা দিয়ে। ওই ঘোষণা তো আমিও দিয়ে রেখেছি যে আমিও তো 1 কোটি নিমের গাছ গাড়বো। ওই ঘোষণা দিলেই তো আর হবে না, রিয়েলিটি তো আলাদা। একটা রাষ্ট্র আপনি দেখেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা এমন মন্দ কাজগুলো করে চলছে। আজকে তো আপনি শুনেছেন যে যাতে বিএনপি এমপি ইলেকশন তো তাদের করতে দেয়নি, নিষিদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগ সমর্থিত নেতারা কর্মীরা যাতে স্থানীয় নির্বাচন, মানে কত ভয় তাদের। একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর 50 বছরে দাঁড়াইতে পারবে না, একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার তারা আজকে দেখলাম নিউজে যে তারা জামাত নাকি কোন হাইকোর্টে যাচ্ছে, নাকি কোর্টে যাচ্ছে না সংসদে যাচ্ছে, যে যাতে বিএনপি লোক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি মেয়র ইলেকশন না করতে পারে। কত ভয় তাদের, এটা আইন করে নিষিদ্ধ করতে চাচ্ছে। অথচ আওয়ামী লীগের কিন্তু এখানে গলতি ছিল, তারা কিন্তু সাহস পায় নাই বলতে যে জামাতকে ইলেকশন করতে দেব না। এত গণতান্ত্রিক কিন্তু আওয়ামী লীগ হয়নি যেটা বিএনপি জামাত হয়ে গেছে। আপনি দেখেন বিএনপি জামাতকে নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে নাই, কোনো সন্দেহ নাই। তাদের 2024-এর নির্বাচন বিতর্কিত, এই ব্যাপারে আমরা দ্বিমত করছি না। কিন্তু তারা কি বিএনপিকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি জামাতকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি চিঙ্কুবামদের ওই যে নাই সানলাইকুতার নাম বাঘা চিঙ্কুবামদের নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা তো মুসলিম লীগও নিষিদ্ধ করে নাই, তারা তো নিজামে ইসলামও নিষিদ্ধ করে নাই, না করে তারা ইলেকশন করেছে। তারপরেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেল। আর এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে তারা নির্বাচন করেছে, সেটা সিদ্ধ হয়ে গেল। সেটা ফ্যাসিজম হলো না? আসলে তো ফ্যাসিজম না, এটা হলো আলট্রা ফ্যাসিজম। আর এখন কি করতেছে, তারা ইলেকশন করতে দিবে না। অদ্ভুত ব্যাপার, মানে খালি ফিল্ডে গোল দিতে চায়। আমি এই জন্যই বলছি জামাতের আসলেই কোনো গ্রহণযোগ্যতা কিন্তু না, যে যতই চাপা মারুক। জামাত জানে যে তারা যতক্ষণ আওয়ামী লীগ মাঠে থাকবে তাদের তো খাওয়া নাই, তাদের তো গ্রহণযোগ্যতা থাকবেই না, বিএনপিরও গ্রহণযোগ্যতা থাকবে না। তার জন্য তারা এখন ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন
ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন, মেয়র ইলেকশন, উপজেলা চেয়ারম্যান ইলেকশন, মানে স্থানীয় সকল নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের নিষিদ্ধ করতেছে। মানে কিরকম প্রতারণা, এদের প্রতারণার একটা সীমা থাকা উচিত। এখন বাংলাদেশের গণতন্ত্র প্রেমী, মানবাধিকার প্রেমী, বাক স্বাধীনতা প্রেমী, এদের এখন আমরা আর মুখে কোনো কথা শুনতেছি না এদের প্রতিবাদে। বরং আমরা কি শুনেছি, খোদ আওয়ামী লীগের আমলে এই বাটপার ফ্রড মাজাহার বলেছিল, চিঙ্কুব বামদের খালু শ্বশুর, তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কত বড় ফাত্রামি একটা কথা! এই বুদ্ধিজীবীর কথা আবার বাংলাদেশে মানুষ শুনে, মানে এই বুদ্ধিজীবীর আর চেলাও আছে বাংলাদেশে। আবার এরাই বলে আমরা নাকি আওয়ামী লীগের পক্ষে দালালি করি। আচ্ছা, ওইটা কি? আমরা কি বলেছি যে আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম? বরং আমরা কি বলেছি যে আওয়ামী লীগের সমালোচনা আমরাও করলাম, যে তারা 2024 নির্বাচন বিতর্কিত, তাদেরও ভুল আছে। কিন্তু আমরা তো এটা বলি নাই যে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না। আমরা তো এটা বলি নাই পৃথিবীর কারো, আমরা বলি তোমরা বঙ্গবন্ধুরা সরকারের সমালোচনা করো, নো প্রবলেম, সরকারে থাকলে তো আপনাকে সমালোচনা করতে হবে। আর এরা বলতেছে যে আমাদের সমালোচনা করা ফ্যাসিজম। তো কে বলে? যারা সারাদিন পেছনে থাকে দেবী সরস্বতীর মূর্তি, সামনে থাকে লালন, আর মাঝখানে থাকে সমাজতন্ত্র, তারা বলে যে আমাদের সমালোচনা করা ফ্যাসিজম। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো গণতন্ত্র, ছাত্রলীগ নিষিদ্ধ করা গণতন্ত্র। হাইরে গণতন্ত্রের সংজ্ঞা, হাইরে বাংলাদেশের বুদ্ধিজীবী। তবে 2024 সালের 5ই আগস্ট না আসলে এই সমস্ত ফাত্রা বুদ্ধিজীবীদের আমি দেবতার আসনেই রেখে দিয়েছিলাম। এটা আমার বিরাট ভুল ছিল। অনেক ধন্যবাদ শেখ ফরিদ। আমি বেশ কিছু ডেটা দেখছিলাম এবং দেখে একটা জিনিস আমি বলে রাখি ফাঁকে, অনেকে এখানে কমেন্ট করেছেন রংপুরের এই যে হরিদাস মন্দির নিয়ে বলার কথা। অর্থ পাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে গাইবান্ধার সেই উদ্যোক্তা হরিদাস চন্দ্র। এখন এইটা প্রথম আলোর রিপোর্ট। সাধারণত প্রথম আলো সরকার রিলেটেড কোনো কিছু লেখে না, তারা এই সাম্প্রদায়িক বিষয়ে চেষ্টা করে। সরকারি নির্দেশনা বা অনেকগুলো পত্রিকায় কিন্তু এই জিনিসটা এসেছে। আগেও যখন হরিদাস শেখ হাসিনার আমলে অ্যারেস্ট হয়েছিল, শেখ হাসিনার জাল জালিয়াতি করে সেখানে ছিল মুসলিম হওয়ার বিষয়টিও কিন্তু আছে, আমি দেখাতে পারি। তো তার কিন্তু কোটি কোটি টাকা অর্থ পাচারের ব্যাপারটি এখানে অভিযোগে রয়েছে এবং 4 দিন আদালত কিন্তু এখন এটা কি হিন্দু হওয়ার কারণে আপনার লাইভে এসে সে কিন্তু আপনি কিন্তু তাকে কোনো ইন্টারভিউ করেন না, আপনি তাকে কথা বলার প্ল্যাটফর্ম দিয়েছিলেন, যেটা অনেকেই ভুল করেন। অনেকে বলেন যে শেখ ফরিদের লাইভে এসে তো সব মানে আপনি যেমন তাকে এটা সত্যতা, মানে আপনি কি নোটারি পাবলিকের মতো যে আপনি সত্যায়ন করেছেন না, তার কথা বলার যে একজন হিন্দু ব্যক্তি তার ব্যাপারে কিভাবে গুজব ছড়ানো হয় এটা ভেবে আপনি তাকে সুযোগ দিয়েছিলেন। প্ল্যাটফর্ম দিয়েছি। হ্যাঁ, তো এখন তার বিরুদ্ধে যে অভিযোগ এটা কিন্তু খুব গুরুতর। আমার কাছে কিছু ডেটা আছে, আপনি জানেন আদালতে প্রমাণাধীন যে বিষয়গুলো সেগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসলে ওইটার আদালতে প্রমাণ হিসাবে আর গ্রহণযোগ্য হয় না। আমার নিজের কাছে নথি আছে সে কীভাবে ভারতে অর্থ পাচার করেছে, ভারত থেকে সেগুলো বিভিন্ন দেশে যাচ্ছিল। তো এখন এই যে একটা বিষয়, আপনি আমাকে কি বলবেন যে রাম মন্দির বা রাম মূর্তি বানায় হিন্দুদের কি লাভ হইল? আর কিছু হিন্দুরা, আমার একটা ভিডিওতে বলেছি উগ্রপন্থী হিন্দু, এই জিনিসটা অনেক হিন্দুরা বোঝেন নাই, তাদের প্রতি আমি আক্রমণাত্মক শব্দ ব্যবহার নাই করছি। আমি শুধু বলি মুসলিম উগ্রপন্থী মুসলিম কাদের বলি? যারা উগ্রপন্থী, যারা মৌলবাদী মুসলিম। হিন্দুদের মধ্যে যারা মৌলবাদী হিন্দু, অর্থাৎ তার শাস্ত্রে কিছু লেখা থাকুক আর না থাকুক, জয় শ্রীরাম বলে দুইটা কাছা দিয়েই বলবে জয় শ্রীরাম ভাঙো মারো, এই ধরনের উগ্র হিন্দুরা আছে। না থাকলে এই যে উগ্রবাদী আছে, সেই উগ্রবাদী কিছুকে দেখেছি তারা বাংলাদেশে বলেছে যে বাংলাদেশটাকে আলাদা স্টেট চায়। কেউ বলছে যে আমি কি বলে এই কি দেশভাগের যে একটা মন্ত্র ছিল যে দ্বিজাতি তত্ত্ব, সেটাই বিশ্বাস করি, বাংলাদেশকে ভেঙে তাদের একটা পার্ট দিয়ে দিতে হবে। রংপুরকে চিকেন স্নেককে এলিফ্যান্ট নেক করার জন্য এই যে দেশদ্রোহীরা, তাদেরকে ডিফেন্ড করা কি হিন্দু ধর্ম? এইটা কি হিন্দুদের জন্য উপকার হবে নাকি অপকার হবে? এই হরিদাসকে কেন্দ্র করে যদি ওই মন্দির ভাঙা হয় বা মন্দির ভাঙার পরে ভারতে যদি কিছু হয়, বাংলাদেশের যে হিন্দুরা না বুঝে এই একজন ব্যক্তির পেছনে লাফাচ্ছে শুধুমাত্র তার নাম হরিদাস দেখে, যাদের বাড়িঘর ভাঙবে বা এই যে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে, এই দায় কি এই যারা অতি লাফালাফি করছে বুঝে বা না বুঝে তারা নেবে কিনা? আপনি এই পুরো চিত্রটা কি দেখেন? আর আপনার কি মনে হয় যে হরিদাস এমন কোনো থ্রেট রাষ্ট্রের কাছে যেখানে তাকে মানি লন্ডারিং কেস দিতে হবে? চিন্ময় কৃষ্ণ জেলে আমরা জানি কিন্তু সে নিরপরাধ, এই জন্য আমরা কিন্তু প্রতিদিন বলে যাই। কিন্তু হরিদাসের ব্যাপারে কেন মানে আমি আমার কথাই বলে, আমাকে সে টাকা অফার করেছে যে আমি যেন তার ব্যাপারে কথা না বলি, এটা কিছু টাকা নেই, কিছু টাকা মানে অ্যামাউন্ট তার জন্য অনেক টাকাই আর কি। তো এগুলো কেন, এই কথাগুলোর মানে আপনি নিজেও তদন্ত করলে বুঝতে পারবেন না, আমি আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে পারি কিন্তু আপনাকে যদি সে
এই শর্তে টাকা অফার করে থাকে যে আপনি চুপ থাকবেন, তাহলে সেটা সে অপরাধ করেছে। সে শুধু অপরাধ করেনি, মহা অপরাধ করেছে। আপনার মতো লোকদের সে এটা করেছে, কারণ আপনার আমার মতো লোকদের কেনা যাবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়, আমি তাকে প্ল্যাটফর্ম দিয়েছি সেখানে কথা বলতে। তার অবস্থান, প্রত্যেক মানুষের অধিকার আছে। তার আদালতও কিন্তু একজন খুনিকে বলে যে তুমি নির্দোষ বা নির্দোষ কিনা, তার একটা সুযোগ দেয় সেই হিসেবে। আর তাছাড়া তারা সংখ্যালঘু, তারা নির্যাতিত, নিপীড়িত, তারা ডাউট অফ বেনিফিটের কারণে, যেমন ক্রিকেট আপনি দেখবেন ডাউট অফ বেনিফিট বললে একটা কথা আছে, আমি তাকে সেখানে নিয়ে এসেছি এবং তাকে ওই কারণে আবারও আনতে চাই যদি সুযোগ থাকে, তাকে আরও ক্লিয়ার করে দিতে। আমি চাই যে আপনি সে সত্য, ভুলগুলো স্বীকার করুক, যা সত্য তার সে সামনে আনুক। আর আপনি যেটা বলেন যে হরিদাস চন্দ্র আসলে এত বড় থ্রেড নয় যে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে হবে, বরং এটা গ্রেপ্তার করে কি করেছে জানেন, বিষয়টাকে আরো বড় করে ফেলেছে। আর আপনি যেটা বলেন মানি লন্ডারিং, বাংলাদেশে মানি লন্ডারিং মামলা যদি দেওয়া শুরু করে, বাংলাদেশের কমপক্ষে 10 লক্ষ লোকের বিরুদ্ধে এই মুহূর্তে মানি লন্ডারিং মামলা দিতে হবে। কারণ যারা বিদেশে চিকিৎসা করতে যায়, আমি এই ডিপার্টমেন্টে, মানে আমি এই পেশাতে জড়িত, পেশা মানে কি, যারা মেডিকেল ট্যুরিজমের পেশায় আমি জড়িত, একজনকেও আমি কোনোদিনই লিগেলি পয়সা নিয়ে যেতে দেখি নাই। মনে করেন ভারতের চেন্নাই একটা লোক চিকিৎসা করবে, তার 15 লক্ষ টাকা নেবে। বাংলাদেশের কোনো আইনের সিস্টেমই নাই যে 15 লক্ষ টাকা সে 15 দিনে নিতে পারবে। এই 15 লক্ষ টাকা নিতে গেলে তার 15 মাস লাগবে, বা তারপরও পাবে কিনা সন্দেহ, সেই লোকটা কি বাঁচবে। বা যে লোকটা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতেছে, বা যে লোকটা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করতেছে, ইভেন যে লোকটা অস্ট্রেলিয়া, আমেরিকাতে গিয়ে চিকিৎসা করতেছে, বাংলাদেশের মানুষ, আপনি কি মনে করেন 2 কোটি টাকা নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না, সম্ভবই না। মানে লিগালি আপনি নিতেই পারবেন না। আবার ইভেন পড়ালেখার বিষয়টা বলি, যারা ছাত্র, তারাও অন্তত 50% ছাত্র তারা মানি লন্ডারিং করেই টাকা নিয়ে যায়। কারণ তাদের যদি বৈধভাবে টাকা নিতে যায়, বহু ঝামেলা আছে, বহু ঝামেলা। আমার একজন পরিচিত লোক, তিনি আমাকে বলেছেন, এটা ফেসবুকে আজ থেকে 8-10 বছর আগে লিখেছিলাম, তিনি যেহেতু তার ছেলেকে কানাডায় পড়তে দিয়েছে, তো উনি করছে কি, 1 বছর আগের ট্যাক্স, মানে জুলাই নাকি জুনে দিতে, সেটা অ্যাডভান্স দিতে গেছে, কারণ তার ছেলের টাকা পাঠাইতে হবে। সে ভয় পেয়েছে মানি লন্ডারিং আইনে যেন না পড়ে। আপনি কি জানেন, তিনি অ্যাডভান্স ট্যাক্স দিতে যায়, সে বিপদে পড়েছিল, ভয়াবহ বিপদে পড়েছিল। তো এই দেশে আপনি বৈধভাবে আপনি অনেক কিছু করতে পারবেন না, আইনের কিছু জটিলতা আছে। তো আপনি যেটা বলেন মানি লন্ডারিং যদি আইন আপনি নেন, আপনি বাংলাদেশকে এই মুহূর্তে, মানে আগামী তো রবিবার, বাংলাদেশে তো খোলা, তো ওই রবিবার দিন আপনাকে বাংলাদেশের 10 লক্ষ লোকের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা যায়। হরিদাস চন্দ্র এখন মন্দিরটা করছে, সেটা ভুল না শুদ্ধ, সেটা বিতর্ক থাকতে পারে, সেটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে। আর নিঃসন্দেহে সে যদি মানি লন্ডারিং করে থাকে সেটা তো অপরাধ, এটা আমি বলছি না। সে যদি মানি লন্ডারিং করে তার শাস্তি হোক, কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে তাকে গ্রেপ্তার হয়েছে, এটা যথারীতি সন্দেহজনক। একটা রাম মূর্তিতে বাংলাদেশে, আমি বুঝলাম শেখ ফরিদ ভাই, আমি বুঝলাম মানি লন্ডারিংটাকে কোনোভাবেই কোনো অপরাধকে আমরা লঘু করে দেখবো না, কিন্তু তাকে যদি মানি লন্ডারিংই ধরে থাকে চিন্ময় কৃষ্ণ দাসের মতো, তাহলে আমার একটা প্রশ্ন, এই হরিদাসের সাথে বর্তমান সরকারের ঝামেলা, আগের সরকারের কি ঝামেলা ছিল? শেখ হাসিনা সে কি বারাবাতে ছাই দিয়েছিল দেখেন। এই যে সেই হরিদাস চন্দ্র, প্রধানমন্ত্রীর পরিবারের প্রোটোকল অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার 2, দেখেন এই যে সেই হরিদাস। এবং আপনি যদি নিচে যান, দেখেন এখানে এই যে র্যাবের যে অফিসার, এ কিন্তু চৌকস অফিসার, কোনো সন্দেহ নাই, কিন্তু অনেক জঙ্গি বিরোধী অনেক কিছু করেছিল। এখানে আসলে দেখা যায় এই হরিদাসের ব্যাপারে বলা হচ্ছে, প্রথম আলো রিপোর্ট, কিন্তু আমি অন্য কিছু দেখাচ্ছি না। এরপর ইলেকট্রনিক্স বিষয়ে 2 বছরের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। 2010 সালে বাংলাদেশে ফেরেন হরিদাস। রাজধানীর উত্তরায় পুরাতন এসি কিনে মেরামত করে বিক্রির দোকানে কাজ শুরু করেন। 2018 সালে এক সবজি বিক্রেতার সঙ্গে সাবলেট ভাড়া বাসা নেন। চিন্তা করেন, 2018 সালে সে এক সবজি বিক্রেতার বাসায় সাবলেট নেন, অর্থাৎ নিজে একটা একক রুম ভাড়া করার টাকা কিন্তু তার ছিল না। একজন সবজি বিক্রেতা নিশ্চয়ই মাসে 50,000 টাকা ইনকাম করেন না, অর্থাৎ নিম্ন আয়ের একজন মানুষের বাসায় সাবলেট তিনি ভাড়া নেন। ভাড়া থাকা অবস্থায় সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করার জন্য 2019 সালে ধর্মান্তরিত হন। এরপর হরিদাস চন্দ্র নিজের নাম বদলে রাখেন তৌহিদ ইসলাম। 2019 সালে একজন সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হওয়া এক ব্যক্তি কি এমন রামের দেখা পাইলেন, না কি এমন আলাদিনের চেরা গাইল, 2026-এ এসেছে রাম মূর্তি বানায় ফেলে, জয় শ্রীরাম, এত রাম প্রেম, তাহলে 19-এ আবার ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাহলে সে ধর্মান্তরিত আবার হিন্দু ধর্মে গেল কি করে? আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মে যাওয়া যায় কিনা? ঘরোয়া অফিসে যদি করেও থাকে বিজেপির টার্ম, সেটা কিভাবে করলো? তার এত পীড়িত, মানে ইসলাম ধর্ম গ্রহণ করলো সবজি বিক্রেতার মেয়ের জন্য। যদি বুঝতাম কোনো একজন, মানে আমি জানি না, মানে কারোর উদাহরণ আমি দিই না, এইরকম একটা ব্যক্তির ব্যাপারে মানুষ সন্দেহ প্রকাশ না করে, যেহেতু হরিদাস জয় শ্রীরাম বলছে,
একটা মন্দির মূর্তি বানাচ্ছে, তার মানে সে ঠিক। তাহলে মামুনুল হকের দোষ কোথায়, 501 মানে সাইদির দোষ কোথায়, বা অন্যান্য ধর্ম ব্যবসায়ীগুলোর দোষ কোথায় আপনি বলেন? মানে হিন্দুদের ভেবেছিলাম একটু ম্যাচিওর, তাদের নারীরা শিক্ষিত থাকে, মানে অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের বস্তাবন্দি করে দেওয়া হয় না। নারী শিক্ষিত হলে যে জেনেছিলাম সন্তান শিক্ষিত হয়। আমি যে পরিমাণ গালাগালি আমাকে করতে দেখেছি, আমি শুধু ফ্যাক্ট বলেছি। আমি বুঝি নাই যে তাদের মধ্যে ইসলামিক সন্ত্রাসীদের সাথে এই উগ্রপন্থী হিন্দুদের পার্থক্য তো দেখি না। এটাও জানে না যে উগ্রপন্থী বলে একটা টার্ম সকল হিন্দুকে বোঝানো হয় না, উল্টা এসে আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে শাস্ত্র শেখাচ্ছে। মানে আপনি যদি একটু কানেক্ট করেন যে হরিদাস 2019-এ সবজি বিক্রেতার সাথে সাবলেটে থাকতো, তার মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে, 26-এ এসে কোটি কোটি টাকা ব্যয় করে মন্দির বানায়। কেন এই টাকাটা কার? আর সে এত ধর্মপীড়িত। বাংলাদেশে কি হিন্দুদের প্রচারক নাই, সাধু সন্ন্যাসী নাই? সে এমন কি হইলো যে এটা দিয়ে হিন্দু ধর্মের বা কি লাভ হবে? জি, এটা দিয়ে হিন্দু ধর্মের লাভ হবে কিনা এটা অবশ্যই বিতর্ক আছে। আমি মনে করি যে হিন্দু ধর্মের যদি তারা মনে করে রাম মূর্তি তাদের স্থাপন করার অধিকার আছে, এটা আমি মনে করি। কিন্তু তার যে প্রসেস, সেটা যদি সে প্রতারণা করে থাকে, সেটা অবশ্যই বিতর্কিত, কোনো সন্দেহ নেই। সে আপনি যে কথাটা বললেন তৌহিদুল ইসলাম নাম ধারণ করেছে, এই বিষয়টা আমি অবশ্য জানি না। আমি তাকে এই প্রশ্ন করেছি, সে কিন্তু আমার কাছে অস্বীকার করেছে। সে এটা অস্বীকার করেছে আমার কাছে। সে বলছে সে ধর্মান্তরিত হয় নাই। আর যদি ধর্মান্তরিত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ঘর বাবস্থি করতে হবে, অবশ্যই তাকে ঘর বাবস্থি করতে হবে, নাহলে তো সে ওখান থেকে ফিরে আসতে পারবে না। তবে তার যে প্রক্রিয়া আপনি যেটা বলেছেন, যেমন ওই যেটা প্রতারণা দেখালেন যে প্রধানমন্ত্রী প্রটোকল অফিসারের পরিচয় দিয়েছে, এটা প্রতারণা। এটা আমি নিজেও নিউজে দেখেছি। এই প্রশ্নটা তাকে দ্বিতীয় পর্বে আনতে চেয়েছিলাম, তারপর সেই সুযোগ আমার হয়ে ওঠে নাই। এই প্রশ্নগুলো তাকে আমি করতাম, বিশেষ করে প্রটোকল অফিসার এই ব্যাখ্যা কি। সে যদি বলতো তার ভুল হয়েছে তাহলে সেটা অন্য বিষয়, সে যদি বলে সেটা অপরাধ করেছে তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু সেই সুযোগ আমার হয় নাই। তারপরে তার ধর্মান্তরিতের বিষয় তো আমাকে নাই করেছে, যদিও নিউজ এটা এসেছে। আর 2022 সালে নিউজ, কিন্তু এটা 2022 সালে আওয়ামী লীগের আমলে সে অ্যারেস্ট হয়েছিল। সেটাই বলতেছে, এটা অবশ্যই, এটা আমি নিজেও দেখেছি গেটে। এইখানে সে অবশ্যই অপরাধ করেছে, কারণ প্রটোকল অফিসার পরিচয় দেওয়া তো সরাসরি ফৌজদারি অপরাধ, সরাসরি। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, মানে আমি কয়েকজন কিন্তু পুলিশ কর্মকর্তার কাছে সাথে কথা বলেছি তার এর ব্যাপারে। এটা আমি সঙ্গত কারণে, যেহেতু কমিটেড এখানে বলতে পারতেছি না, সঙ্গত কারণেই অনেক কিছু আছে। তবে এটা কিছুটা বিতর্কিত অবশ্যই। কিন্তু আপনি যারা বললেন, যারা এই দেশ এটাকে উপলক্ষ্য করে প্রদেশ চায়, বা তারা দেশ চায়, প্রদেশ না দেশ চায়, আমি দেশ চাওয়ার বিরুদ্ধে। কারণ আমার দেশকে তো আমি ভাঙবো না। আর নিরাপত্তা, সেটা ওই চিকেন নেক হোক আর হাতির নেক হোক, নিরাপত্তা তো কোনো নেকে নির্ধারণ করবে না, নিরাপত্তা নির্ভর করবে সীমান্তে। কারণ যদি কেউ মনে করে যে হাতির নেক হলেই ভারত নিরাপদ, তাহলে তো পাকিস্তানের সীমান্ত কাশ্মীরে তো আমরা নিরাপত্তা দেখি না, আমরা তো দেখতে পারতেছি। এটা অপরাধ। এই যে শেখ হাসিনার ছবি দেশে এই করেছে, এটা অবশ্যই অপরাধ, এটা অবশ্যই ফৌজদারি অপরাধ, নিঃসন্দেহে। এই নিউজটা আমিও দেখেছি, এতে কোনো সন্দেহ নেই। যেটা বলতেছিলাম যে ভারত আমাদের বাংলাদেশকে এই রাম মূর্তিকে উপলক্ষ করে দখল করতে আসবে বা দখল করবে, এই বোকামি ভারত করবে না। ভারত যদি বাংলাদেশ দখল করতে চায় তাহলে তার অনেক উপলক্ষ রয়েছে। ইউনুস বলেছে 7 সিস্টার দখল করবে। ভাবির পোলারা তো প্রতিদিনই বলে, আপনিও জানেন আমিও জানি, তার লাইভ এসে বলে যক্ষার রুগী, রিক্সা আল্লাহ আলিল্লাহর মৌলবী বলে ভারত দখল করবে। তো এমনকি এই দেশে যারা সরকারে রয়েছে তারা বলে, সরকারে যারা আগে ছিল তারাও বলেছে। অজুহাতের ভারতের অভাব নেই। তার সাথে আরেকটা আছে আমাদের সাথে এগ্রিমেন্ট, যে ভারত যদি মনে করে যে বাংলাদেশের ভূমিতে, আবারও বলছি, ভারত যদি মনে করে বাংলাদেশের ভূমিতে ভারতের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ভারত সেই চুক্তি বলে আমাদের বাংলাদেশে প্রবেশ করতে পারে। এটা তার আইনই আছে। তারপর আরেকটা কথা আছে, যে শক্তিমান তার জন্য তো কোনো আইনের প্রয়োজন পড়ে না, এটাও আপনি জানেন, কোনো আইনের প্রয়োজন পড়ে না। সব দিক থেকে ভারতের রাম মূর্তির জন্যই সে বাংলাদেশ রংপুর দখল করবে। আর রংপুর দখল করলেই ভারত নিরাপত্তার গ্যারান্টি কে দিল এটা গ্যারান্টি? ভারত ওইভাবে নিরাপদ হবে না। না, এই একটা জিনিস আপনি কি মনস্তত্ত্ব খেয়াল করেছেন? আমি একটু আপনাকে ক্লিয়ারলি বলি, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, এইখানে কোনো সন্দেহ, কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই। নির্যাতিত মানুষ, তারা কোনো একটা ভাবে বেঁচে থাকার জন্য কোনো না কোনো গোত্রকে তাদের পাথেও মনে করে, সেভিয়ার, মানে তারা এসে। তো বাংলাদেশে এখন একটা ট্রেন্ড আছে, আপনি কিন্তু এই কথা আগে শোনেন না, বাংলাদেশে কখনো বাঙালি হিন্দুদের রাম কখনো মেইন দেবতা না, জয় মা কালী, জয় মা দুর্গা এরকম বলে আমরা হিন্দুদেরকে রক্ষা কবচ হিসেবে তাদের বলতে শুনেছি। কিন্তু এখন যে শ্রীরাম, মানে এটা তো পলিটিক্যাল একটা টার্ম বিজেপির, তো বাংলাদেশে কিন্তু ব্যাপক শ্রীরামওয়ালা, তারা মনে করে মোদি তাদের মামতো ভাই, বাংলাদেশে হিন্দুদের কিছু হইলে মোদি দেখে নেবে, এইরকম একটা কিন্তু ভাব। আসলে যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের মানে
পলিটিক্যাল পার্টিদের বিন্দু মাত্র কোনো ভাবনা নাই। এই জিনিসটা বাংলাদেশের হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য নিরাপদ। না বুঝলে অন্ধ হয়ে যদি এখন আপনি ওই বটগাছের নিচে যেয়ে যদি আপনি মনে করেন আপনার রোগ ভালো হয়ে গেছে, ওই রহিম উদ্দিনের কাছ থেকে একটা তাবিজ নিয়ে পানি পড়া নিয়ে যদি মনে করেন আপনি ভালো হয়ে গেছে, মাদ্রাসায় পাঠায় আপনার সন্তানকে বলৎকার করায় যদি মনে করেন জান্নাতে যাবেন, আমার তো কিছু করার নাই। কিন্তু এই ভাবনাটা কিন্তু আছে মানে বড় একটা অংশের। আমাদের এখানে কমেন্ট করছে, দেখেন আসাদদা নিজেই হিন্দুত্ববাদকে জামাতের মতো দেশদ্রোহী জঙ্গি সংগঠনের সাথে তুলনা করছেন, অথচ এই হিন্দুত্ববাদী সরকার আমলে 20 বছর পর তসলিমা ম্যাম আসছে, এটা হিন্দুত্ববাদ না। হিন্দুত্ববাদীরা পশ্চিমবাংলায় তসলিমা নাসরিনকে ডাকেননি, ডেকেছেন এক্স মুসলিমদের একটা অর্গানাইজেশন। কান খুলে শুনে রাখবেন, তসলিমা নাসরিনকে কংগ্রেস থাকতেও প্রায় জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে এসেছে, বিজেপি সেটা কন্টিনিউ করেছে, আলাদা কিছু করা নাই। মমতা পশ্চিমবাংলায় ঢুকতে দেয়নি তসলিমা নাসরিনকে অঘোষিতভাবে, বিজেপি এসে কিছু বলেনি, বিজেপি তো ডেকে কোনো হিন্দুত্ববাদী তাকে বিজেপি বাধা দেয়।